2019 সালে নিউ ইয়র্কের এক জেলের কোনো এক অন্ধকার সেলে খুঁজে পাওয়া যায় জেফরি এপস্টিনের মৃতদেহ। লোকে বলছে সেটা ছিল সুইসাইড। জেফরি এপস্টিন একটা এমনই পার্সন যে আমাদের কাছে এমন কিছু জিনিসকে সত্যি প্রমাণ করে দিয়ে গেছে যেগুলো আমরা কল্পনাতেও ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে আমরা সবাই ইলুমিনাটির ব্যাপারে কম বেশি হলেও শুনে থেকেছি। যে ইলুমিনাটি যে রিয়েলি এক্সিস্ট করে সেটা হয়তো জেফরি এপস্টিন প্রমাণ করে দিয়ে গেল। জেফরি এপস্টিন এমনই একটা মানুষ যে ওয়ার্ল্ডের এলিট ক্লাসকে নিজের আঙুলে নাচানোর ক্ষমতা রাখতো। সেই জেফরি এপস্টিনের ব্যাপারে তোমরা একটু হলেও কখনো কখনো শুনেইছো ইন্টারনেটের দুনিয়াতে, কিন্তু আজকে আমি তার পুরো স্টোরিটাকে তোমাদের সামনে আনকভার করার চেষ্টা করছি। আর তার আগে বলে রাখি যে এই ভিডিওটা বানাতে গিয়ে আমি এমন কিছু ওয়ার্ডস বা এমন কিছু ছবি ইউজ করেছি যেগুলো ফ্যামিলির সাথে বসে দেখার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট না। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে পুরোপুরি প্রাইভেসিতে দেখো বা একটু সাইডে গিয়ে দেখো। তো চলো শুরু করা যাক আমাদের ভিডিওর প্রথম চ্যাপ্টারটা, যেটা হলো জেফরি এপস্টিনের আর্লি লাইফ। তো বেসিক্যালি জেফরি এপস্টিন কখনোই একটা ভালো স্টুডেন্ট বা খুব ব্রিলিয়েন্ট কেউ ছিল না। একটা স্টুডেন্ট যে কলেজে গিয়ে ড্রপ আউট হয় তার ইনক্যাপাবিলিটিসের জন্য, এবং সে একটা স্কুল যার নাম ছিল ডাল্টন স্কুল, ওখানে ম্যাথস টিচার হিসাবে রিক্রুট হয়। এবার ছোটবেলা থেকে তার না বিহেভিয়ারাল কিছু সমস্যা ছিল। ওখানে সে ম্যাথস টিচারে ঢোকার পরে ওখানে স্কুলের কর্তৃপক্ষের কাছে কমপ্লেন্স আছে তার নামে যে সে ফিমেল স্টুডেন্টদের সাথে কিছু মিসবিহেভ করতো এবং তার কলিগ যার ফিমেল তাদের সাথেও কিছু মিসবিহেভ করতো। তো এই বিহেভিয়ারাল প্রবলেম থাকাকালীন তাকে স্কুল থেকে ছাঁটাই করে দেওয়া হয়, এবং সেই স্কুল থেকে ছাঁটাই করার যে কারণ দেওয়া হয় সেটা হয় যে সে ইনকেপেবল ছিল পড়ানোর ক্ষেত্রে। কখনোই তার নামে কিন্তু এই ফেমিনাইন্সদের প্রতি একটা অন্যরকম টান সেটা রিলেটেড কিছু উঠে আসেনি। তারপরে সে বিও স্টোনস বলে এরকম একটা কোম্পানিতে সে গিয়েছিল ওই ট্রেডিং বা টাকা পয়সা ম্যানেজমেন্ট এইসবের জন্য। তো সেখানে একটা কাজ করতে করতে সেই একই সমস্যা সেখানেও তার দেখা দেয় যে তার ফিমেলসদের প্রতি বিহেভিয়ার একটু ডিফারেন্ট, একটু নোংরা, একটু নিচ। ঠিক আছে, তো সেটার উপরে সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়, কিন্তু কারণ একই, যে ইনক্যাপাবিলিটিস বা হিউজ লস খাওয়ার জন্য তাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে সে নিজের একটা বিজনেস ফার্ম খোলে। যে বিজনেস ফার্মে কি করা হতো না, বড় লোকেদের টাকাকে ম্যানেজ করা হতো, সেটাকে হাই রিটার্ন জায়গায় নিয়ে গিয়ে ইনভেস্ট করে সেখান থেকে বড় প্রফিট আনার চেষ্টা করা হতো। সেই ফার্মটা খোলার পরে হঠাৎ করে জেফরি এপস্টিন অনেক বড় লোক হয়ে যায়। তো কারণটা যেটা বোঝা যাচ্ছে যে জেফরি এপস্টিন সেই ফার্ম খোলার পরে তার সাথে অনেক বড় বড় মাল্টি মিলিয়নিয়ারদের সাথে আলাপ হয় এবং তাদের টাকা পয়সা ম্যানেজ করতে গিয়ে তাদের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। এবং বড় লোকেদের সাথে ঘনিষ্ঠতা থাকার জন্য তাকে তো বড় লোক হতেই হতো। ঠিক আছে, তো সেই জন্য তার অ্যামাউন্ট, ব্যাংক ব্যালেন্স আস্তে আস্তে বাড়তে থাকে। ইভেন তার কাছে হঠাৎ করে চলে আসে ম্যানহাটন, মানে নিউ ইয়র্কের একটা প্রাইম লোকেশন, ওখানে একটা 7 তলার বাংলো। বলতে পারো ম্যানহাটনের ওটা সব থেকে দামি এবং বিলাসবহুল বাংলো। সেইটা তার কাছে ফ্রিতে আসে, একটা বিলিয়নিয়ার তাকে ওটা গিফট করে। তো এইভাবেই শুরু হয় আমাদের যে মেন ভিকটিম জেফরি এপস্টিনের ফার্স্ট লাইফ। এরপর শুরু হয় জেফরি এপস্টিনের আসল রূপ। বলে না যে মানুষের কাছে পয়সা যখন চলে আসে তখনই তার আসল রূপটা দেখতে পাওয়া যায়, যে সে ভালো মানুষ না খারাপ মানুষ তার কাছে পয়সা থাকলে আমরা বুঝতে পেরে যাব। তো জেফরি এপস্টিনের কাছে পয়সা আসার পর আমরা বুঝতে পারি যে জেফরি এপস্টিন কি ধরনের একটা মানুষ ছিল। তো বেসিক্যালি তোমরা যারা জেফরি এপস্টিনের ব্যাপারে আগেও কিছু না কিছু শুনেছো তারা জানো যে সে কোন কাজের সাথে জড়িত ছিল। হ্যাঁ, বলতে পারো পৃথিবীর সব থেকে জঘন্যতম কাজ বাচ্চাদের ট্রাফিকিং করা, বাচ্চা মেয়েদের ট্রাফিকিং করা এবং তাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা, এরম একটা কেসের সাথে সে জড়িত। এবং সেই সবের শুরু কিন্তু এখান থেকেই। দেখো প্রথমে কি হয়, আমরা দেখতে পেয়েছি যে জেফরি এপস্টিনের একটা ফেমিনাইনদের প্রতি টান ছিল শুরু থেকেই। তারপরে সে তার কাছে যখনই একটা হিউজ অ্যামাউন্টের টাকা আসতে শুরু করে, সে কি করে নিজের পুরো একটা কানেকশন বানানোর চেষ্টা করে, যেটা এখনো অবধি গোটা ওয়ার্ল্ডের কাছে পরিষ্কার না। তবে সবকিছু পয়েন্টসকে মিলিয়ে দিলে এটা আমরা বুঝতে পারছি যে জেফরি এপস্টিন একটা অনেক বড় গেম খেলেছিল। যেমন ধরো, সে আইডেন্টিফাই করার চেষ্টা করে যে বিলিয়নিয়ার, মানে যারা এলিট ক্লাস, তাদের কোথায় কমই আছে, তারা কি পাচ্ছে না, তাদের ডিমান্ড কোথায়, সেই ডিমান্ডটাকে সাপ্লাই দেওয়ার জন্য জেফরি এপস্টিন কাজ শুরু করে। তারা দেখলো যে লিগালি যা যা সম্ভব বিলিয়নিয়াররা তা পেয়ে যায়, সেখানে তাদের কোনো সমস্যা নেই। তো সে ভাবলো যে বিলিয়নিয়াররা এমন কি পাচ্ছে না যেটা ইলিগালি করে দেওয়া যায়। তো সেই জন্য বেসিক্যালি শুরু করে সে একটা এয়ারলাইন্স যার নাম ললিতা এক্সপ্রেস, তোমরা নামটা হয়তো শুনেছ। সেই এয়ারলাইন্সের থ্রুতে সে কি করতো, অন্যান্য দেশ থেকে মেয়েদেরকে, বাচ্চা মেয়েদেরকে ট্রাফিকিং করে নিয়ে আসতো তার আইল্যান্ডে।
তার কাছে এতটাই পয়সা হয়ে গেছিল যে সে একটা প্রাইভেট আইল্যান্ড কিনে নিয়েছিল নিজের নামে, এবং সেই আইল্যান্ডে ব্যবস্থা করা হতো একটা গ্র্যান্ড লাক্সারিয়াস পার্টি, অনেক অনেক সুইমিং পুল, একটা বড় বাংলো, সেই বাংলোতে মানে 7 স্টার লেভেলের রুমস, যেখানে আসতো বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় বিলিনিয়ার্সরা, বড় বড় রাজার ছেলেরা। তো এখানে যারা আসতো তাদের মধ্যে আমি কিছু নাম বলে দিচ্ছি, তোমরা এপস্টিন ফাইলসে এইসব ছবিগুলোকে দেখতে পেয়েছো। সবার প্রথমে যদি আমি বলি, ডোনাল্ড ট্রাম্পকে ওখানে দেখা গেছে, ওখানে দেখা গেছে ইউকের প্রিন্সকে, ওখানে দেখা গেছে এটা তো খুবই চমকে দেওয়ার মধ্যে ছিল স্টিফেন হকিংসকে, ঠিক আছে, বিল গেটসকে, এইসব মানুষদেরকেও দেখা গেছে। তো সেই সব মানুষগুলো কেন ওখানে গেছিল সেটা নিয়ে আমরা আসছি। দেখো, এয়ারলাইন্সের থ্রুতে আনতো, কেউ কাউকে কোনো উত্তর দিত না, নিজের এয়ারলাইন্স, নিজের লোক, সবকিছু নিজেরই চেকিং, ঠিক আছে, কারোর কোনো সমস্যা ছিল না। এবং তার মধ্যে জড়িয়ে ছিল অনেক মেয়ে। সেই মহিলারা কি করে এটা অ্যালাউ করেছিল আমি জানি না, হয়তো পয়সার লোভে, বা হয়তো না পয়সার লোভেই করেছিল, যে মহিলারা অন্য দেশ থেকে বাচ্চা মেয়েদেরকে আনতে সাহায্য করছে, ঠিক আছে। তো শেষটা না অবিশ্বাস্য, তোমরা না ভাবতে পারবে না এমন এমন কিছু জিনিসপত্র এই এপস্টিন আইল্যান্ডে হয়েছে। হয়তো তোমরা কোথাও না কোথাও একটু তো শুনেছো, বাট আমি তোমাদের পুরোটা এক্সপ্লেন করে বলবো। তো বেসিক্যালি কি হতো, এই ফিমেলসগুলোকে, বাচ্চা মেয়েগুলোকে অফার করা হতো বড় বড় বিলিনিয়ারদের কাছে। বড় বড় বিলিনিয়াররা এদেরকে অ্যাবিউজ করতো, এদেরকে টর্চার করতো, এদেরকে সেক্সুয়ালি হ্যারাস করতো, এবং সব শেষে এই বাচ্চাগুলোকে মেরে ফেলা হতো। মেরে ফেলে কখনো কখনো তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, কখনো কখনো তাদেরকে মেরে খেয়ে নেওয়া হতো। এমনও কিছু ক্লেমস এসেছে যে ওখানে বাচ্চাদের মেয়েদের মেরে খাওয়া হয়, মানে এরা মানুষের পর্যায়ে পড়ে না। যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে জেফ্রি এপস্টিন, সেই যে আমরা ছোটবেলায় শুনেছি ইলুমিনাটি, সেই ইলুমিনাটিরই কানেকশন এর সাথে পরিষ্কার। যে ইলুমিনাটিতে আমরা কি শুনেছি, অফারিংস করা হতো, নেগেটিভ এনার্জি, নেগেটিভ গডেদের কাছে অফারিংস করা হতো, যে আমরা কারোর প্রাণ তোমার কাছে সঁপে দিচ্ছি, তোমরা আমাকে পাওয়ার দাও, ঠিক আছে। যেটা আমরা আমাদের কালচারেতেও তার প্রমাণ পাই, যে বলতো না যে মায়ের কাছে বলি দিয়ে দেবো, নরবলি, এই যে টার্মগুলো ইউজ হয়েছে, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি কি দেখেছি, যে যখন পাঁঠা বলি হয়, পাঁঠা বলির পরে তার মাংসটা খাওয়া হয়, ঠিক তেমনই এখানে নরবলি দেওয়া হতো, মানুষের প্রাণ দিয়ে দেওয়া হতো, এবং সেটার মাংস খাওয়া হতো, ঠিক আছে। এখানে এমন এমন কিছু ক্লেমস এসেছে ওখান থেকে যারা পালিয়ে এসেছে, তারা বলছে যে জেফ্রি এপস্টিন কাউকে ছাড়তো না, সবাইকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতো, এবং আলটিমেটলি তাদেরকে মেরে ফেলা হতো। বলতে পারো হাজারে হাজারে বাচ্চা মেয়ে লাপাতা হয়ে গেছে অনেক অনেক জায়গা থেকে। এবং সেই এপস্টিনের মেলসে যেগুলো বারবার উঠে এসেছে, যে সে কারোর থেকে কোকোনাটস অর্ডার করেছে, ঠিক আছে, কারোর থেকে পিৎজা অর্ডার করেছে, কোনো বিলিয়নিয়ারকে পিৎজা ডেলিভার করছে। এই পিৎজা কোকোনাটগুলো কিন্তু অ্যাকচুয়ালি পিৎজা কোকোনাট নয়, এগুলো হচ্ছে কোড ওয়ার্ডস ফর বাচ্চা মেয়েদের জন্য। মানে ওই মেলসে তো ডাইরেক্ট যদি লিখতো তাহলে জিনিসটা তো লিক হয়ে যাওয়ার চান্স থাকতো না, মানে ওটা ট্র্যাক হয়ে যেত, তখন ওখানে সেই জন্য ওখানে পিৎজা, কোকোনাট, এইসব ওয়ার্ডসগুলোকে ইউজ করা হয়েছে। মানে জঘন্য থেকেও জঘন্যতর কাজকর্ম করা হয়েছে জেফ্রি এপস্টিনের দ্বারা। সেই আইল্যান্ড যেটা একটা টাইমের পর সিজ হয়ে যায়, অ্যান্ড এখন ওটা অন্য কোনো ওনারের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তো সেই আইল্যান্ডে যে কি হয়েছে তার কোনো ধারণা আমাদের কাছে নেই, বাট যে ছবিগুলো বেরিয়েছে সেগুলো থেকে আমরা অনেকটা আইডিয়া করতে পারি। বাট এখানে আমার অনেকগুলো কথা বলার আছে। এখানে লোকে বলছে যে ইলন মাস্ক, নরেন্দ্র মোদী, ইভেন অনিল আম্বানির নামও জড়িয়ে আছে। তো আমি তোমাদের বলি যে যেহেতু এপস্টিন একটা বড় বিজনেস চালাতো এবং এলিট ক্লাসের সাথে তার বড় যোগাযোগ ছিল, তার মানে এটা নয় যে যার সাথেই তার যোগাযোগ ছিল সেই এইসব নোংরা কাজের সাথে যুক্ত ছিল, ঠিক আছে। আমরা কোথাও ইলন মাস্কের ছবি দেখতে পাইনি, কোথাও আমরা মোদির ছবি দেখতে পাইনি, কোথাও আমরা অনিল আম্বানির ছবি দেখতে পাইনি, কিন্তু মেলে তার উল্লেখ পাওয়া গেছে। সেগুলো অবশ্যই সত্যি, সেগুলো দেখা গেছে, কিন্তু এগুলো বিজনেস রিলেটেড মেল ছিল। ইলন মাস্ক বলেছে যে এই কেসটা যেন সবার সামনে আসে, যাতে ডোনাল্ড ট্রাম্প একটু ফাঁসতে পারে। আলটিমেটলি সবাই এখন বলছে যে ইলন মাস্ক এটা বলে নিজে ফেঁসে গেছে, কারণ তার নামটা উঠেছে। বাট এখানে একটা জিনিস দেখো, ইলন মাস্কের সেই ম্যানহাটনের বাড়িতে ছবি তার সাথে দেখা গেছে এপস্টিনের সাথে, কিন্তু কখনো তাকে আইল্যান্ডে দেখা যায়নি, ঠিক আছে। তো ইলন মাস্কের যে মেলগুলোতে তাকে মেনশন করা হয়েছে সেইখানগুলোতে কিন্তু কোনো খারাপ জিনিসের উল্লেখ ওখানে নেই। তো বলতে পারো
এই ক্ষেত্রে ইলন মাস্ক, নরেন্দ্র মোদী বা অনিল আম্বানি যাদের নাম উঠে আসুক এরা কিন্তু সেফ আছে। বাট যারা একদমই সেফ নেই তাদের মধ্যে আছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, বিল গেটস, এদের সাথে, বা ধরো ব্রিটেনের প্রিন্স, এদের সাথে খুব খারাপ সিনারিও হয়েছে, কারণ পুরো সত্যিটা সামনে এসে গেছে এবং ওদের এইসব মানুষগুলোর প্রচুর ছবি আমাদের চোখের সামনে এফস্টাইন ফাইলস আমরা দেখতে পাচ্ছি। তো ধরে নাও প্রায় 35,000 না কত ছবি এসেছে আর 2,000-এর মতো ভিডিও এসেছে শুনলাম। আমি সবটা দেখিনি, কিছু কিছু ভিডিও ক্লিপস আমি এখানে লাগানোর চেষ্টা করব, কিছু ছবি লাগানোর চেষ্টা করবো, তোমরা দেখো। যদিও সেই ছবিগুলো মোটেই মানে অ্যাপ্রোপ্রিয়েট না, খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাও বলবো যে এই জিনিসগুলো আমাদের পৃথিবীতে ঘটেছে। এবার আসবো আমরা পলিটিক্যাল সাইডে। দেখো, জেফরি এপস্টিন একটা এত বড় নোংরা কাজ করে যাচ্ছিল এবং সেটা কারোর চোখে পড়ছিল না, এটা তো হতে পারে না। কিন্তু জেফরি এপস্টিনের পাওয়ার এত বেশি হাই ছিল যে সে তার সব খারাপ কাজকে মাফ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখতো জাস্ট একটা চুটকিতে। কারণ তার কাছে বা তার পকেটে ছিল এলিট ক্লাস। যদি সে ফাঁসে তাহলে এলিট ক্লাসও ফাঁসবে। আর এলিট ক্লাস মানে বড় বড় পলিটিশিয়ান, বড় বড় পুলিশ অফিসার্স বা বড় বড় মন্ত্রীরা সবাই কিন্তু ইনভলভ ছিল। সেই জন্য কখনো লং টার্মের জন্য জেফরি এপস্টিনকে জেলে রাখা যায়নি। তাকে প্রথমবার যখন জেলে নেওয়া হয় সেটা কত 6 মাসের মতো ছিল, দ্বিতীয়বার যখন জেলে ঢোকানো হয় সেটা 18 মাসের জন্য ছিল। এবং জেলে ঢোকানোকালীন সে বরঞ্চ আরো বেশি বিলাসবহুল লাইফ বিলং করছিল। 12 ঘন্টার জন্য সে জেলে থাকতো, 12 ঘন্টা সে বাইরে থাকতো, ঠিক আছে। তার মধ্যেই তার 12 ঘন্টা তার পার্টি ফার্টি সব হয়ে যেত আর 12 ঘন্টা তাকে জেলে এসে কাটাতে হতো। তো এইসব করতে করতেও তার গুড বিহেভিয়ারের জন্য 13 মাসে না 14 মাসের মাথায় তাকে গিয়ে রিলিজ করে দেওয়া হয়েছিল, তাকে বেল দিয়ে দেওয়া হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তার কোনো সমস্যাকে দেখা হয়নি। তো সেই জন্য আমি বলবো যে এরা মানুষকে আটকে রাখা খুব কঠিন হয়, ঠিক আছে। তারপরে একের পর এক তার নামে কেস আসতে থাকে। সে যাদেরকে অ্যাবিউজ করেছিল তার মধ্যে যারা বেঁচে গিয়েছিল, যারা পালিয়ে গিয়েছিল এপস্টিনের হাত থেকে, তারা একের পর এক রাস্তায় নেমে প্রোটেস্ট করতে থাকে। সেই প্রোটেস্টের শিকার তো গভর্নমেন্ট হচ্ছে, গভর্নমেন্ট সব দেখতে পাচ্ছে, কিন্তু গভর্নমেন্ট কতদিন সেটাকে ধরে রাখবে, চেপে রাখবে। তো সেই জন্য এপস্টিনকে অনেক প্রোটেক্ট করার চেষ্টা করেছে। দেখো, বেসিক্যালি আমি যদি ধরে নিই যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইউএসএ প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্পের এমন এমন কিছু ছবি আছে যেগুলো যদি পাবলিকলি রিলিজ হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প শেষ, তার গভর্নমেন্ট শেষ, যে কোনো মুহূর্তে শেষ। তো সে ডোনাল্ড ট্রাম্প কি করবে? ডোনাল্ড অবশ্যই সেই ফাইলগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করবে। তাহলে এপস্টিনের কাছে যদি সেই ফাইলসগুলো থাকে সে এপস্টিনকে বাঁচানোর চেষ্টা করবে, কারণ এপস্টিন তো বলবে না যে যেগুলো সেগুলো সেই ফাইলসগুলোকে সে কোথায় রেখে দিয়েছে। তো সেই জন্য কি হয়েছে, এপস্টিনকে সে অনেক বাঁচানোর চেষ্টা করে যাতে এপস্টিনের যে ভান্ডার অফ ছবি সেগুলো সাইডে থাকে। তো এই সিনারিও হতে 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 আলটিমেটলি এপস্টিনকে অ্যারেস্ট করা হয়। এবং যখন দেখা যায় যে এপস্টিনকে আর কোনোভাবে প্রোটেক্ট করা যাচ্ছে না, তার কিছুদিন পরেই যেই জেলে এপস্টিন ছিল সেই জেলের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকাকালীন এপস্টিনকে মৃত পাওয়া যায়। সবাই বলছে সেটা, কিন্তু আমি বলছি বা গোটা দুনিয়া বলছে সেটা অবশ্যই। মানে এই মুহূর্তে যদি বলো ডোনাল্ড ট্রাম্প খুবই চাপে আছে, খুবই মানে খুবই চাপে আছে, যে পরিমাণে তার এগেনস্টে ছবি ভাইরাল হচ্ছে, তো তার গদি কতদিন বাঁধবে সেটা নিয়ে খুব সমস্যা। তো এই হচ্ছে বেসিক্যালি অল ওভার এপস্টিন ফাইলস, এপস্টিন আইল্যান্ড। আর জিনিসটা অত্যন্ত জঘন্য, অত্যন্তই জঘন্য। তো আমি বলবো যে আমরা আমাদের লাইফ টাইমে আমরা এমন একটা এক্সাম্পল দেখলাম যেটা আমাদের চোখের সামনে প্রমাণ করে দিয়ে চলে গেল যে ইয়েস, ইলুমিনাটি ডাজ এক্সিস্ট। মানে আমরা ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি যে ইলুমিনাটি তারাই হয় যারা অনেক বেশি পাওয়ারফুল হয়, যাদের ইশারাতে ইউএসএ প্রেসিডেন্ট অবধি নড়তে পারে। তো আমরা দেখতে পেলাম যে এমন কিছু মানুষ আছে যারা তাদের একটা আঙুলের ইশারাতে ডোনাল্ড ট্রাম্পও নড়ে গেল, ইলন মাস্কও নড়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। চলো, ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগলো কমেন্টে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।